নমস্কার বন্ধুরা, শুরু করছি বাজারের সঙ্গে। সেন্সেক্স আজ 166 পয়েন্ট নিচে পড়ে, অর্থাৎ 0.1% নিচে পড়ে ৭৮,৫৫৩তে ক্লোজ হয়েছে। নিফটি 63.05 অর্থাৎ 0.26% নিচে পড়ে 23,992 ক্লোজ হয়েছে। নিফটি ব্যাংক 343 পয়েন্ট নিচে পড়ে 0.69% অর্থাৎ 49.748 ক্লোজ হয়েছে। এবং নিফটি মিড ক্যাপ 100 যদি দেখি 341 পয়েন্ট নিচে পড়ে, অর্থাৎ 0.61% নিচে পড়ে 55,515তে ক্লোজ হয়েছে। নিফটি স্মল ক্যাপ এও প্রায় রেডি ক্লোজ করেছে 0.39% অর্থাৎ 70.65 পয়েন্ট নিচে পড়ে 17,871 ক্লোজ হয়েছে। আমরা অ্যাডভান্সের এগেনস্টে ডিক্লাইন স্টক যদি দেখি, তাহলে ডিক্লাইন সংখ্যা আজকে ছিল 2209 এবং অ্যাডভান্স স্টকের সংখ্যা সেই জায়গায় ছিল খুবই কম, 192। আমরা এখন যদি এফআইআই এবং ডিআই অ্যাক্টিভিটি দেখে নিই, তাহলে কি দেখবো যে 6 আগস্ট অর্থাৎ আজকে এফআইআই সেল করেছে কত 3,531 করোড় টাকা। 5 আগস্ট অর্থাৎ গতকাল এফআইআই সেল করেছিল 10,073 করোড় টাকা। 2 আগস্ট 2 তারিখে এফআইআই সেল করেছিল কত 3,310 করোড় টাকা এবং কেবলমাত্র আগস্ট মাসের 1 আগস্টই 2,089 করোড় টাকা বাই করেছিল। তাহলে আমরা যদি দেখি, অর্থাৎ আগস্ট মাসের যে 4টে ট্রেডিং সিজনের মধ্যে মাত্র একদিনই এফআইআই বাই করেছে কত, সেটাই 2,089 করোড় টাকা। তাহলে 4 দিনের মধ্যে 3 দিনই কেবলমাত্র সেল করেছিল এবং সেটা কত প্রায় 14,000 করোড় টাকা প্রায় ডিআইআই এই এফআইআই কি করেছে, সেল করেছে। ঠিক আছে, এখন আমরা যদি ডিআইআই কত বাই করেছে তাহলে দেখে নিই বা কত সেল করেছে, তাহলে কি দেখবো ডিআইআই 6 তারিখ কি করেছে 3,357 করোড় টাকা বাই করেছে। 5 তারিখ করেছে 9,155 করোড় টাকা। 2 আগস্ট করেছে 2,965 করোড় টাকা এবং 1 আগস্ট যেদিন এফআইআই বাই করেছে সেদিনই কেবল ডিআই 337 করোড় টাকা, অর্থাৎ নামমাত্র টাকায় কি করেছে, সেল করেছে। ঠিক আছে, তাহলে এই গেল এফআইআই ডিআই অ্যাক্টিভিটি। আর আমরা যদি এফআইআই ডিআই অ্যাক্টিভিটি মান্থলি তাহলে দেখে নিই, তাহলে কি দেখবো এফআইআই ডিআই, সেখানে দেখতে পাচ্ছি আগস্ট মাসে এফআইআই প্রায় 14,000 কোটি টাকা অলরেডি সেল করে দিয়েছে। ঠিক আছে, আর আমরা টোটাল যদি জুলাই মাস অর্থাৎ জুলাই মাসে দেখি 5,407 করোড় টাকা বাই করেছিল এবং জুন মাসে 2,037 করোড় টাকা কি করেছে, বাই করেছে। ঠিক আছে, এবং মে মাসে কি করেছিল 42,000 করোড় টাকা সেল করেছে। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমরা টোটাল যদি 2024 সালের ফর্মুলাটা দেখি, তাহলে কি দেখবো এফআইআই বেশিরভাগ দিনে কি করেছে, যেগুলো সেল করেছে বড় বড় অ্যামাউন্টে সেল করেছে। মে মাসে 42,000 করোড় সেল করেছিল, এপ্রিল মাসে 35,000 করোড় সেল করেছে, ফেব্রুয়ারি মাসে 15,000 করোড় সেল করেছে এবং জানুয়ারি মাসে 35,000 করোড় সেল করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে কি এফআইআইরা ভারতীয় বাজার থেকে প্রায় তাদের যে ইনভেস্টমেন্ট সেটা প্রায় অনেকটা কি করেছে, মানে বেচে দিয়েছে। ঠিক আছে, এখন আমরা যদি ডিআইআই অ্যাক্টিভিটি দেখি, তাহলে ডিআইআই যদি অ্যাক্টিভিটিটা ওপেন করে নিই মান্থলি বেসিসে, তাহলে কি দেখবো এখানে চলতি মাস অর্থাৎ আগস্ট মাসে ডিআইআই এখনো পর্যন্ত প্রায় 15,141 কোটি টাকা বাই করেছে। সেই জায়গায় জুলাই মাসে বাই করেছিল 23,000 কোটি টাকা। ঠিক আছে, জুন মাসে সেখানে বাই করেছে 28,000 কোটি টাকা, মে মাসে 55,000 কোটি টাকা। তাহলে আমরা 2024 সালে যদি আমরা দেখি জানুয়ারি মাস থেকে, তাহলে টোটাল প্রত্যেক মাসের হিসেবে দেখবো কি ডিআইআই আমাদের বাজারকে প্রায় উপরে নিয়ে যেতে সাহায্য করেছে। অর্থাৎ প্রত্যেক মাসে ডিআইআই প্রায় 26,000, 25,000, কখনো 55,000 কোটি টাকার বাই করে গেছে। ঠিক আছে, অর্থাৎ ডিআইআই আমাদের মার্কেটটাকে উপরে নিয়ে যেতে অনেকটাই হেল্প করছে। ঠিক আছে, আর তার সঙ্গে আমাদের মতো সাধারণ পাবলিকরা আছি যারা শেয়ার মার্কেটে একটা ভালো ধরনের ইনভেস্ট করছে। ঠিক আছে বন্ধুরা, এখন যদি আমরা নিফটি ইন্ডেক্সের চার্টটা ওপেন করি, সেখানে কি দেখতে পাচ্ছি যে নিফটি 50 কালকের থেকে আজকে 63 পয়েন্ট নিচে এসে ক্লোজ করেছে। ঠিক আছে, অর্থাৎ ইন্টারডে বেসিকে যদি দেখি, নিফটি আজকে হাই লাগিয়েছিল কত 24,382, সেখান থেকে আমরা যদি দেখি আজকের যে হাই সেখান থেকে প্রায় 1.5% মতো নিচে এসে ক্লোজ করেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা আগেই ডিসকাস করেছিলাম 2-1 দিনের আগের ভিডিওতে, কি বলেছিলাম নিফটি যদি এই যে লেভেল সেটা কত 24,000, এই লেভেলটাকে যদি ব্রেক করে 24,050 এই লেভেলটাকে ব্রেক করলে এবং যদি একটা ক্যান্ডেলে ক্লোজ দেয়, ঠিক আছে, তাহলে সেখান থেকে অনেকটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আগামীকালে যে রেড ক্যান্ডেল তৈরি করেছে তার লো কত ছিল, তার লো হচ্ছে ছিল 23,900 মতো ছিল, 23,900 আমরা ধরে নিই 23,900 ছিল। যদি এর নিচে একটা ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে নিফটি সেখান থেকে অনেকটা নিচে পড়তে পারে। ঠিক আছে, অর্থাৎ নিফটি আগামী দিনে কতদূর নিচে আসতে পারে, তাহলে তার জন্য আমি ইএমএ চার্টটা ওপেন করে নেবো। আমি এখানে 15 EMA এবং 100 EMA চার্টটা লাগিয়ে দিয়েছি। যে 15 EMA এবং 100 EMA চার্টে কি দেখতে পাচ্ছি, নিফটি যখন এই 20 অর্থাৎ নিফটি যখন
নিফটি 50 যখনই এই 50 এর কাছে আসে সেখান থেকে কি করছে আবার উপরে গেছে, আবার এখানে যখন 50 এর কাছে এসেছিল আবার সেখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে গেছে, আবার এখানে যখন 50 কে একবার টাচ করেছিল ঠিক তারপরে দু একদিনের মধ্যেই উপরে যায়। আবার যদি দেখি এই জায়গায় একবার নিফটি তার 50 কে ব্রেক করেছিল, ব্রেক করার পরের দিনেই আবার সেখান থেকে বাউন্স ব্যাক করে এবং উপরে যায়। এবং তারপরেও আমরা যদি এখানেও দেখি দুদিন 50 কে কি করেছিল ব্রেক করেছিল, সেখান থেকে আবার 3 দিনের মধ্যে রিভার্স করে উপরে চলে যায়। আর যেদিন আমাদের ভোট গণনার দিন অর্থাৎ লোকসভা ভোটের রেজাল্টের দিনে নিফটি কি করেছিল প্রায় তার যে 15 কে ব্রেক করে এবং 100 কেও ব্রেক করে, কিন্তু নেক্সট দুদিনের মধ্যেই আবার রিকভার করে উপরে চলে যায়। তাহলে এখন কি দেখতে পাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি নিফটি তার 50 তে একটা সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এখন যদি এই 50 এর নিচে অর্থাৎ এই লেভেলটা, সেটা কত লেভেলটা, যদি লেভেলটা দেখি এই 23,800 23,800 লেভেলের নিচে 23,887 অর্থাৎ 23,887 লেভেলের নিচে যদি একটা রেড ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে এখান থেকে নিফটি নেক্সট সাপোর্ট হতে পারে 23,222, ঠিক আছে। অর্থাৎ তার যে 100 EM আছে সেখানে এসে সাপোর্ট নিতে পারে। এখন আমরা যদি ফিবোনাচি সাপোর্টটা দেখে নিই, তাহলে ফিবোনাচি অনুসারে যদি দেখি তাহলে কি দেখবো, তাহলে অল টাইম হাই থেকে তার নিচে পর্যন্ত যদি আমি ফিবোনাচি লাগিয়ে নিই তাহলে কি দেখবো, নিফটি নেক্সট সাপোর্ট হতে পারে 23,622 এই লেভেলটা। অর্থাৎ 23,600 লেভেলের নিচে গেলে সেখান থেকে নিফটি আরো অনেকটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ নিফটির ফিবোনাচি অনুসারে নেক্সট সাপোর্ট হচ্ছে 23,622। ওকে, আমরা এখন যদি ব্যাংক নিফটির চার্টটা ওপেন করি তাহলে কি দেখতে পাবো, ব্যাংক নিফটি আজ 343 পয়েন্ট নিচে পড়ে অর্থাৎ 69%, 0.69% নিচে পড়েছে, অর্থাৎ 49,748 ক্লোজ করেছে। কালকের ক্লোজিং এর থেকে 343 পয়েন্ট নিচে পড়ে ক্লোজ করেছে। ইন্টারডে বেসিকে যদি দেখি আজকে ব্যাংক নিফটি কত হাই লাগিয়েছিল, ব্যাংক নিফটি হাই লাগিয়েছিল 50,688, কিন্তু সেখান থেকে স্টে করতে পারেনি। সেখান থেকে কত পার্সেন্ট নিচে পড়ে, সেখান থেকে প্রায় 1.9%, প্রায় 2% এর কাছে নিচে পড়েছে, অর্থাৎ 969 পয়েন্ট নিচে পড়ে 49,748 ক্লোজ করেছে। আমি এর আগের ভিডিওতে কি বলেছিলাম যে ব্যাংক নিফটি কি করেছে, এই জায়গায় বেশ কিছুদিন কনসলিডেট করেছিল, কনসলিডেট করার পরে যেই এই কনসলিডেট বক্সটা ব্রেক করে সেখান থেকে অনেকটা নিচে পড়েছে এবং তার নেক্সট যে সাপোর্ট সেটা হবে 50,050টাকে যদি ব্রেক করে সেখান থেকে তার নেক্সট সাপোর্ট হবে কত, 49,222। অর্থাৎ এখন আমরা যদি দেখি যে ব্যাংক নিফটি কি করেছে, তার যে এই যে 50,000 লেভেল, 50,050 লেভেলটাকে ব্রেক করেছে, কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে। যদি আমি গতকালের ক্যান্ডেলটা দেখি তাহলে কি দেখবো, গতকালের ক্যান্ডেল এবং আজকের ক্যান্ডেল দুটো ক্যান্ডেলই প্রায় সমান তৈরি হয়েছে, দুটো ক্যান্ডেলই প্রায় সমান তৈরি হয়েছে। যদি এই ক্যান্ডেলের নিচে একটা রেড ক্যান্ডেলের ব্রেক দেয় তাহলে এখান থেকে ব্যাংক নিফটি কত দূর আসতে পারে, 49,222 এই লেভেল পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। আমি যদি এখন এখানে ইএমএ চার্টটা ওপেন করি নি, 100 EM এর চার্টটা ওপেন করে নিই তাহলে কি দেখবো, আমি এখানে 100 EM এর চার্টটা ওপেন করে নিয়েছি। তো 100 EM এর চার্টে কি দেখতে পাচ্ছি, ব্যাংক নিফটি যখনই 100 EM তে টাচ করেছে তারপর থেকে সেখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে গেছে, আবার যখন 100 EM তে টাচ করেছে সেখান থেকে আবার উপরে গেছে, আবার ঠিক এই জায়গায় 100 EM তে টাচ করেছে সেখান থেকে আবার উপরে গেছে। তাহলে আমরা ওভারঅল দিলে কি বল, যখনই 100 EM তে টাচ করেছে সেখান থেকে কি করেছে ব্যাংক নিফটি আবার সেখান থেকে উপরে গেছে। আর এখন আমরা কি দেখছি যে ব্যাংক নিফটি আবার সেই 100 EM এর কাছে এসে টাচ করেছে। এখন দেখার বিষয় যে 100 EM এর নিচে ব্রেক করছে কিনা। যদি দু একদিনের মধ্যে এখানে কনসলিডেট করে ঠিক এই জায়গাটা যদি কনসলিডেট করে এবং 100 EM কে ব্রেক করে তাহলে এখান থেকে অনেকটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে, সেইটে তার যে লো লাগিয়েছিল ভোটের দিনে সেখান পর্যন্ত যেতে পারে। আর যদি এখান থেকে বাউন্স ব্যাক করে তাহলে সেখান থেকে আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই হচ্ছে নিফটি আর ব্যাংক নিফটি অ্যানালাইসিস। যদি আমরা আজকে সেক্টর পারফরমেন্স দেখি তাহলে কি দেখবো যে কনস্ট্রাকশন, আইটি, মেটালস, মিডিয়া এবং এন্টারটেনমেন্ট এগুলি প্রায় গ্রিনেতে ক্লোজ হয়েছে। কনস্ট্রাকশন, আইটি, মেটাল এগুলো গ্রিনে ক্লোজ হয়েছে এবং রেডের দিক থেকে দেখতে গেলে বাকি সব সেক্টর গুলো রেডে ক্লোজ হয়েছে। আমরা নিচের দিক থেকে যদি দেখি সব থেকে বেশি পড়েছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, নেক্সট পিএসইউ ব্যাংক, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, অটোমোবাইল, নিফটি কনজিউমার ডিউরেবল এবং কনস্ট্রাকশন আজকে 0.85% উপরে গিয়ে ক্লোজ দেয়। আইটি সেখানে 0.49% উপরে গিয়ে ক্লোজ দেয়। এখন আমরা যদি উইকলি বেসিকে দেখি, অর্থাৎ উইকলি বেসিকে যদি কোন সেক্টর সব থেকে খারাপ পারফরমেন্স ভালো পারফরমেন্স করেছে তাহলে দেখবো কি একটা উইকের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে কোনো সেক্টরই ভালো খুব একটা পারফরমেন্স করেনি।
তাও যদি আমি সেখানে দেখে নিই যে ফার্মা সেক্টর, নিফটি হেলথ কেয়ার সেক্টর মোটামুটি অন্যান্য সেক্টর থেকে কম পার্সেন্টেজে পড়েছে নিচে। এবং এক মাসের যদি আমি পারফরমেন্স দেখি তাহলে কি দেখবো, সেখানে এক মাসের পারফরমেন্স দেখলে দেখতে পাবো যে ফার্মা সেক্টর প্রায় 10% উপরে গেছে, সেই জায়গায় আইটি সেক্টর 9.9% উপরে গেছে, নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স প্রায় 9.55% উপরে গেছে। এবং লাস্ট তিন মাসের যদি আমি ডেটা দেখি তাহলে কি দেখতে পাবো, লাস্ট তিন মাসের ডেটা কি বলছে, লাস্ট 3 মাসের সেক্টর পারফরমেন্স বলছে নিফটি কনজিউমার ডিউরেবল 19% উপরে গেছে এবং অটোমোবাইল 16.5% নিচে গেছে, অর্থাৎ ফার্মা গেছে সেই জায়গায় 14.6%। সো বন্ধুরা আমরা তাহলে এখানে কি দেখলাম যে নিফটি হেলথ কেয়ার, নিফটি ফার্মা, নিফটি কনজিউমার ডিউরেবল, অটোমোবাইল এগুলো 3 মাসের মধ্যে ভালো পারফরমেন্স করেছে। এবং তার মধ্যে যদি দেখি 30 দিনের মধ্যে নিফটি ফার্মা একটা ভালো পারফরমেন্স করেছে, নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স একটা ভালো পারফরমেন্স দিচ্ছে, অর্থাৎ আপসাইড মুভমেন্ট দিচ্ছে। তাহলে আমি নিফটি ফার্মা আর হেলথ কেয়ার সেক্টর থেকে দুটো স্টক নিয়ে কথা বলবো। সেই দুটো স্টক আগামী বেশ কিছু দিনের মধ্যে পজিশনাল ট্রেডিং এর জন্য আপনার দিকে একটা ভালো কি দিতে পারে, প্রফিট দিতে পারে, কেননা সে তার অল টাইম হাই থেকে এখন অনেকটা নিচে পড়ে আছে। যে জায়গায় অন্যান্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো অনেকটা হাই চলে গেছে, সেই জায়গায় এই দুটো কোম্পানি এখন অনেকটা নিচে পড়ে আছে। সো বন্ধুরা এই দুটি কোম্পানিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, যদিও কোনোটাই এখানে রেকমেন্ডেশন নাই, কেবলই মাত্র এডুকেশনাল পারপাস দেখানো হবে এবং চার্ট অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টালটা দেখিয়ে দেওয়া হবে। আপনারা যদি ইচ্ছা করেন বা যদি মনে করেন এটা কোম্পানিটা ভালো, আপনারা অ্যানালাইসিস করতে পারেন, তারপরে কেনা বেচা সেটা আপনাদের নিজের দায়িত্ব। ওকে, কেমন, চলুন আমরা স্টকগুলো দেখে নিই। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট। সো বন্ধুরা আমাদের লিস্টের আজকের প্রথম স্টকটির নাম হচ্ছে লুপিন লিমিটেড। সো এটা একটি হেলথ কেয়ার টেকনোলজি সেক্টর, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমরা যদি এর মান্থলি চার্ট ওপেন করে নিই তাহলে কি দেখতে পাবো, মান্থলি চার্টে এই স্টকটা 2015 সালে তার অল টাইম হাই লাগিয়েছিল 2115 টাকা একবার, আর একবার 2129 টাকা, অর্থাৎ 2129 টাকা তার অল টাইম হাই লেগেছিল। সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে। যদি আমি পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে দেখবো কত পার্সেন্ট, প্রায় 71% নিচে পড়ে। এবং ঠিক নিচে এসে এই জায়গায় একবার, এই জায়গায় একবার, অর্থাৎ ডবল বটম তৈরি করে। ঠিক আছে, আমরা একটা যদি প্যাটার্ন দেখি তাহলে কি দেখবো, একটা ডব্লু প্যাটার্নের মতো প্যাটার্ন তৈরি করেছিল মান্থলি ফ্রেমে। এবং যখন এই ডব্লু প্যাটার্নকে ব্রেক আউট করে সেখান থেকে স্টকটা কত দূর যায়, সেখান থেকে স্টকটা যদি আমি পার্সেন্টেজ অনুসারে দেখে নিই, এই যে ডব্লু প্যাটার্নের রেঞ্জ সেটা কত ছিল, 50%। প্রায় ডব্লু প্যাটার্নটা ব্রেক আউট করার পরে 50% টাই উপরে চলে গেছে এখনো পর্যন্ত। এখন যদি স্টকটা তার যে অল টাইম হাই সেটা কত, 2129 টাকা, সেটাকে যদি ব্রেক করে আগামী দিনে সেখান থেকে আরো কতটা উপরে যেতে পারে সেটা আমরা একবার দেখে নেব। সেখান থেকে যদি দেখি তার অল টাইম হাইটে আর তার বটম হচ্ছে যেখানে লাগিয়েছিল রিসেন্ট সেইটে, এখানে যদি আমরা রেঞ্জটা লাগাই তাহলে দেখবো এই স্টকটা প্রায় 3,500 টাকা পর্যন্ত যেতে পারে আগামী দিনে। এই নয় যে আজকে বলছি মানে 10-15 দিন বা 20 দিনের মধ্যে চলে যাবে, প্রায় আগামী দিনে এই স্টকটা যেতে পারে 3,000, 3,500 টাকা পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, যদি আপনি পজিশনালি কোনো এই স্টকটিকে হোল্ড করে রাখেন। কেমন, এখন আমরা যদি এই চার্টটা দেখে নিই তাহলে কি দেখবো, আমি এই চার্টটা দেখে নিচ্ছি ভালো করে। তাহলে চার্টটা থেকে দেখতে পাচ্ছি তখন যখন এটা তার ডব্লু প্যাটার্নটা ব্রেকআউট করে তারপরে সেখান থেকে প্রায় 10 থেকে 12% আপমুভ করে। ঠিক এই জায়গাটা এসে 5-6 মাস কনসোলিডেট করে, 5-6 মাস কনসোলিডেট করার পরে ঠিক এই জায়গাটা আগে একবার কনসোলিডেট করেছিল। যদি আমরা দেখি ভালো করে যে এই জায়গায় আগে একবার কনসোলিডেট করেছিল, সেখান থেকে নিচে পড়ে, কিন্তু এই জায়গায় কনসোলিডেট পরে সেখান থেকে উপরে যায়। এখন আমাদের দেখার বিষয় এই স্টকটা তার অল টাইম হাইকে ব্রেক করে কিনা। যদি তার অল টাইম হাই যেটা 2015 সালে লাগিয়েছিল 2129 টাকা, সেইটাকে ব্রেক করে তাহলে এখান থেকে আরো অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কেমন, আমরা এখন যদি উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিই তাহলে কি দেখতে পাবো, তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা এই জায়গাটায় বেশ কিছুদিন ধরে, অর্থাৎ কয়েকটা সপ্তাহ ধরে কনসোলিডেট করে। যেই না এই কনসোলিডেট বক্সটা ব্রেক করে সেখান থেকে এই স্টকটা প্রায় এখনো পর্যন্ত 12%-এর মতো আপসাইড মুভমেন্ট করেছে। ঠিক আছে,
যদিও আমরা দেখি যে বেশ কিছু 2-3 দিন 4 দিন ধরে ওয়ার্ল্ড ইকোনমি বা বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, জাপানের যে সুদ বৃদ্ধি, ইন্টারেস্টের, এইসবের কারণে মার্কেট অনেকটা নিচে পড়েছে। সেই জায়গায় আমরা যদি দেখি এই স্টকটাকে, সেখান থেকে খুব বেশি কত পার্সেন্ট নিচে পড়েছে, খুব বেশি পার্সেন্ট নয়, প্রায় 3%-এর মতো নিচে পড়েছে। অর্থাৎ এই স্টকটা এখনো পর্যন্ত ভালো একটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি উপরে যাওয়ার জন্য। যদি এখন স্টকটা তার যে উইকলি বেসিকে যে লো ছিল, আগের উইকের লো কত, সেটা 1851, এই লেভেলের নিচে ব্রেক না করে, তাহলে এই স্টকটা আরো অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন পজিশনাল ট্রেডিং এর জন্য। যদি মোটামুটি 5-6 মাস যদি আপনার বা 3-4 মাস যদি ভিউ থাকে, তাহলে এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। ঠিক আছে, এখন যদি বলা হয় তাহলে এই স্টকটাতে এন্ট্রি পয়েন্ট কি হতে পারে, তো এই স্টকতে এন্ট্রি পয়েন্ট হতে পারে এই যে রিসেন্ট তার যে হাই লাগিয়েছিল কত, সেটা 1980, এই লেভেলের উপরে যদি একটা ডে ক্যান্ডেলে ব্রেক আউট দেয়, অর্থাৎ ব্রেক করে, তাহলে আপনি এন্ট্রি নিতে পারেন এই স্টকটিতে। আর একটা হতে পারে কি, যদি তার যে কনসোলিডেট বক্স এখানে এসে যদি একবার রিটেস্ট করে, বা এই যে লাইন 1750, এই লাইনের কাছে এসে একবার যদি রিটেস্ট করে, তাহলেও সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। কেমন? এখন যদি আমরা লুপিন এই স্টকটির ফান্ডামেন্টালটা দেখে নিই, তাহলে কি দেখবো, লুপিন এই স্টকটা যদি ফান্ডামেন্টাল দেখি, তাহলে কি দেখবো, এই স্টকটার মার্কেট ক্যাপিটাল কত, 87,181 crore টাকা, অর্থাৎ এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। এবং এর যদি স্টক পি দেই কত, 46.1, এবং তার ইন্ডাস্ট্রি পি 36.8, অর্থাৎ ইন্ডাস্ট্রি পি থেকে স্টক পি কিছুটা বেশি। কারেন্ট প্রাইস কত চলছে, 1911 টাকা। আমরা যদি এর বুক ভ্যালু, তাহলে কি দেখবো, বুক ভ্যালু দেখবো 314 টাকা, অর্থাৎ তার কারেন্ট প্রাইসের থেকে বুক ভ্যালুটা অনেকটাই কম আছে। ডিভিডেন্ড এখনো পর্যন্ত কোম্পানিটা কত পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে, 0.42% ডিভিডেন্ড দিয়েছে, একটা ভালো ধরনের ডিভিডেন্ড দিয়েছে। ডেপ টু ইকুইটি রেশিও কত দেখবো, 0.20, অর্থাৎ ডেপ টু ইকুইটি রেশিও খুবই কম। আরওসি কত, 15.7%, আরওই 14.1%, অর্থাৎ আরওসি 15 আর আরওই মোটামুটি প্রায় ইকুয়াল লেভেলের কাছে এখন আসে বলা যেতে পারে। ঠিক আছে, এখন যদি এর ক্যাশ ফ্লো দেখি কত, সেটা হচ্ছে 99.1 crore টাকা ক্যাশ ফ্লো। ওকে, আমরা এখন যদি দেখি কোম্পানিটার মেন প্রোডাক্ট ভ্যালু কি কি, অর্থাৎ কি কি কোম্পানিটা কি বিষয় নিয়ে কাজ করে, তাহলে কি দেখবো, এই কোম্পানিটা সাধারণত হেলথ কেয়ার সেক্টরের সঙ্গে যুক্ত। কি করে, কার্ডিও ভেসিকুলার, অর্থাৎ হার্ট সম্বন্ধিত যে সমস্ত মেডিসিন বা তাদের যন্ত্রপাতি তৈরি করে, ডায়াবেটোলজি, অর্থাৎ ডায়াবেটিস সম্বন্ধিত সমস্ত ওষুধপত্র, অ্যাস্থমা, পেডিয়াট্রিক অ্যান্ড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সমস্ত বিষয়ের সমস্ত যন্ত্রপাতি এবং তাদের ওষুধপত্র, সেই সব বিষয়গুলোকে কন্ট্রোল করে, অর্থাৎ এই লুপিন কোম্পানির আছে। ঠিক আছে, আর এদের বিজনেস যদি আমরা দেখি, তাহলে কি দেখবো, এদের বিজনেস অর্থাৎ সারা ভারতবর্ষ তো আছেই, তার সঙ্গে সঙ্গে বিদেশেও অনেক আছে, অর্থাৎ 100 মার্কেট এদের আছে, ইউএস মার্কেট, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অ্যাক্রস দ্য এশিয়া প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা, অর্থাৎ টোটাল সারা বিশ্বে এই কোম্পানিটার প্রায় বিভিন্ন জায়গায় হেডকোয়ার্টার্স আছে এবং তাদের বিজনেস আছে। তাহলে দেখতে গেলে কি দেখতে পাচ্ছি আমরা, এটা একটা ভালো ধরনের বৃহত্তর কোম্পানি, লার্জ কোম্পানি এটা বলা যেতে পারে, তার বিজনেসের দিক থেকে হোক, তার ক্যাপিটালের দিক থেকে, দুদিক থেকেই আমরা এটাকে লার্জ কোম্পানি বলতে পারি। এছাড়া আরো কি দেখতে পাচ্ছি, এই কোম্পানির যে সমস্ত ব্র্যান্ড, অর্থাৎ যে সমস্ত ব্র্যান্ডের ওষুধগুলো আছে, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে লুপিন লাইফ, লুপিন ডায়াগনস্টিক, লাইফ অ্যাথ্রোবা অ্যাবিলিটি। ঠিক আছে, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা যদি বলি, তাহলে সারা ভারত তো আছে, তার সঙ্গে সঙ্গে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কোম্পানিটির বিজনেস আছে। অর্থাৎ ওভারঅল আমরা যদি এর ব্যবসা দেখি, একটা পজিটিভ বলা যেতেই পারে। কেমন, আমরা যদি এই কোম্পানিটার ইয়ারলি বেসিকে সেলস পার্সেন্টেজ দেখি, তাহলে কি দেখতে পাবো, যদি আমরা সেলস পার্সেন্টেজ দেখি, দেখবো 2019-এ, অর্থাৎ আমরা লাস্ট 5টা বছর যদি সেলস দেখি, তাহলে কি দেখবো 2019-এ যেখানে সেলস ছিল 14,665 crore টাকা, সেই জায়গায় 2020-তে বৃদ্ধি পায় 15,375, 2021-এ 15,163, কিছুটা কমে 2022-এ বেড়ে হয় 16,405, 2023-এ 16,642, 2024-এ 20,000, অর্থাৎ জাম্প করে চলে যায় 20,000। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইয়ারলি বেসিকে এই কোম্পানিটার সেলস কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং লাস্ট বছরে একবারে লাফিয়ে তার কিন্তু সেলস অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমরা যদি এখন এক্সপেন্সটা দেখি, তাহলে কি দেখবো, এক্সপেন্স, তাহলে যেখানে 2020 সালে যখন এর এক্সপেন্স ছিল 4,000 টাকা, সেখান থেকে 2021-এ কমে হয় 12,596, 2022-এ কিছুটা বেড়ে হয় 16,187, 2023-এ 14,000, আরো সেখান থেকে অনেকটা কমে যায়, এবং 2024-এ 16,211, অর্থাৎ
যদি তার প্রোডাক্ট তৈরি করতে হয় তাহলে তার এক্সপেন্স কিছুটা বাড়বে, সেই জায়গায় এইটার খুব বেশি এক্সপেন্স বৃদ্ধি হয় না বা প্রায় ইকুয়াল আছে বলা যেতে পারে, অর্থাৎ পজিটিভ বলা যেতে পারে। তার সেলসের তুলনায় তার এক্সপেন্স কিন্তু পজিটিভ বলা যেতেই পারে। কেমন? এখন যদি আমরা এর অপারেটিং প্রফিটটা দেখে নিই তাহলে কি দেখবো, অপারেটিং প্রফিট যেখানে 2020-তে ছিল 2355 কোটি টাকা, 2021-এ সেই জায়গায় হয় 2567 কোটি টাকা। কিন্তু 2022-এ কোম্পানির ভিতরের কোনো ব্যাপারের জন্য সেটা খুবই কমে যায় অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট প্রায় 219 করোড়ে চলে আসে, 2566 থেকে 219 করোড়ে চলে আসে, এবং তার প্রভাব স্টকের মধ্যে পড়েছে এবং কোম্পানির প্রফিট গ্রোথের মধ্যে দেখা গিয়েছে। কিন্তু মার্চ 2023-এ যদি আমরা দেখি সেখান থেকে আবার জাম্প করে 1721-এ যায়, এবং 2024-এ অর্থাৎ এই বছর সেখান থেকে বৃদ্ধি পেয়ে 3800, অর্থাৎ তার যে সব থেকে 3-4 বছরের যে লো ছিল সেটাকে ব্রেক করে 3800 করোড় তার অপারেটিং প্রফিট মার্জিন বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ বলতে গেলে তার প্রফিটটা কি হচ্ছে, একটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। এখন যদি আমরা অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা দেখি, সেইটাও তাহলে কি দেখবো যে 2022-এ যেখানে 1% ছিল সেখান থেকে 2023-এ বৃদ্ধি পায় 10%, অর্থাৎ 9% বৃদ্ধি পেয়েছে, এবং 2024-এ 19%, এবং সেখান থেকে আরো 9% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়ালি যেটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু 2021-এর পর থেকে 2022-এ অনেকটাই কমে গেছিল, প্রায় 16%-এর মতো কমে গেছিল, সেখান থেকে কোম্পানিটা ভালো একটা ইমপ্রুভ করেছে। কেমন? এখন যদি আমরা দেখি প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স তাহলে দেখলে কি দেখবো, সেখানে মার্চ 2022 যেখানে মাইনাস ছিল সেখান থেকে 2023-এ ইমপ্রুভ করে হয় প্লাস, অর্থাৎ পজিটিভ করে, এবং সেটা 716 করোড়ে নিয়ে যায়, এবং 2024-এ সেটা একটা হিউজ পরিমাণ প্রফিট করে 2422। যদি সেটা দেখি সেটা কত, সেটা 2422 করোড় টাকা। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা একটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কি করছে, বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ভালো তার সেলস, ভালো তার অপারেটিং প্রফিট মার্জিন বা ট্যাক্স দেওয়ার পরেও তার যে প্রফিট সেটা খুব ভালো আমরা দেখতে পাচ্ছি। তার নেট প্রফিটও যদি দেখি তাহলেও কি দেখবো, 2022-এ মাইনাস করেছিল, সেখান থেকে 2023-এ রিকভার করে 448, এবং 2024-এ সেটা হয় 1936, একটা ভালো ধরনের তার কি করেছে, নেট প্রফিট করেছে 2024 সালে এসে, অর্থাৎ এই স্টকটাকে ভালো বলা যেতেই পারে, কারণ গ্র্যাজুয়ালি একটা বৃদ্ধি পেয়েছে। কেমন? আমাদের লিস্টের দ্বিতীয় স্টকটিও হেলথ টেকনোলজি থেকে, অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে, কোম্পানিটার নাম হচ্ছে ম্যানকাইন্ড ফার্মা। সো আমি এখানে ম্যানকাইন্ড ফার্মার উইকলি চার্টটা ওপেন করেছি। তো উইকলি চার্টটা কি দেখতে পাচ্ছি, এই যে কোম্পানিটা 2023 সালে লিস্টিং হয়, তো 2023 সালে লিস্টিং হওয়ার পর থেকে প্রায় আমরা যদি দেখি সেখান থেকে তার অল টাইম হাই লাগিয়েছিল কত, সেটে 2505 টাকা, অর্থাৎ 2500 টাকা, প্রায় 91% রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টকটা প্রায় 90% রিটার্ন দেওয়ার পরে এখন কত পার্সেন্ট কারেকশন করেছে, সেখান থেকে দেখে যদি প্রায় 20%-এর মতো কারেকশন করেছে, এবং প্রথমবার যেখানে গিয়ে একবার রেজিস্ট্যান্স পেয়েছিল, অর্থাৎ দ্বিতীয়বার যেখানে সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছিল, তৃতীয়বার সেই রেজিস্ট্যান্সের কাছে, অর্থাৎ যেটা তার প্রথমবারের ব্রেকআউট লেগেছিল সেই জায়গায় এসে এখন কি করেছে, হোল্ড করেছে, এবং হোল্ড করার পরে সেখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলে পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে। এখন দেখার বিষয় কি, এখন দেখার বিষয় এখান থেকে স্টকটা উপর দিকে যায় কিনা, যদি যায় এই স্টকটা এখান থেকে কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে, তাহলে এখান থেকে স্টকটা আমি যদি দেখি অল টাইম হাই প্রায় 22% রিটার্ন দিতে পারে। ঠিক আছে, আমরা এখন যদি এই স্টকটার এন্ট্রি পয়েন্ট দেখে নিই তাহলে কি দেখবো, তার জন্য আমি এর ডে টাইম ফ্রেমটা ওপেন করে নিচ্ছি। তো ডে টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, ডে টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা তার এই যে জায়গাটা, এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছিল, কখন, যখন উপর থেকে নিচে পড়ে, সাপোর্ট নেওয়ার পরে সেখান থেকে অনেকটা উপরে যায়, তারপরে একটা জোনের মধ্যে কি করে, অ্যাকুমুলেশন করে, এবং এই জোনটাকে ব্রেক করে উপরে তার অল টাইম হাই লাগায়, আবার যখন নিচে পড়ে ঠিক একই জায়গায় এই জোনটার কাছে অ্যাকুমুলেশন করে, সেখান থেকে নিচে পড়ে, এবং দ্বিতীয়বার যেখানে সে ব্রেক করেছিল সেই জায়গায় এসে আবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। এখন যদি এই স্টকটা আপনারা বাই করতে চান তাহলে এর লেভেল কোনটা হবে, আমরা লেভেলটা যদি দেখে নিই কোথায় আমরা বাই করতে পারেন, এই যে অল টাইম তার হাই, এখন এই স্টকটা আপনারা কোথায় এন্ট্রি নিতে পারেন, যদি 2033 এই লেভেলটার উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করে তাহলে আপনারা এই স্টকটিতে এন্ট্রি নিতে পারেন। এখান থেকে স্টকটা প্রায় কত দূর যেতে পারে, প্রায় 20% উপরে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এটা একটা হেলথ কেয়ার সেক্টর, এবং হেলথ কেয়ার সেক্টর এখন একটা ভালো পারফরমেন্স দিচ্ছে,
এবং হেলথ কেয়ার সেক্টরের বাকি যদি আমরা স্টকগুলো দেখছি, সান ফার্মাসিউটিক্যাল, ডিভিস ল্যাব বা সিবলা, প্রত্যেকটা চার্ট যদি আপনি দেখেন, প্রত্যেকটা চার্টই প্রায় অল টাইম হাইয়ের কাছে আছে। সেই জায়গায় এই দুটো স্টক অর্থাৎ ম্যানকাইন্ড ফার্মা এবং লুপিন, এই দুটো স্টক অনেকটা নিচে পড়ে আছে। তো এই দুটো স্টক এখান থেকে অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি আমরা ম্যানকাইন্ড ফার্মার ফান্ডামেন্টালটা দেখে নিই, তাহলে কি দেখবো? আমরা এখন ম্যানকাইন্ড ফার্মার ফান্ডামেন্টালটা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি এর মার্কেট ক্যাপিটাল কত, 81,353 করোড় টাকা। অর্থাৎ এই স্টকটি লার্জ ক্যাপ একটা কোম্পানি। বর্তমানে কারেন্ট প্রাইস চলছে কত, 2031 টাকা, এবং তার বুক ভ্যালু কত, 240 টাকা। অর্থাৎ কারেন্ট প্রাইসের থেকে বুক ভ্যালু অনেকটাই কম। স্টক পি কত, স্টক পি 43.4, অর্থাৎ যদি দেখি স্টক পি অনেকটাই বেশি, যখন এটা কোম্পানিটা গ্রোথ বৃদ্ধি পাবে তার স্টক পি অনেকটা কমে যাবে। এবং এর যদি ইন্ডাস্ট্রি পি দেখি 36.8, অর্থাৎ ইন্ডাস্ট্রি পি থেকে স্টক পি অনেকটাই বেশি। এবং আরওসি আর আরওই যদি দেখি তাহলে কি দেখবো, আরওসি 24.6 খুবই ভালো, আরওই কত দেখি 19.7, অর্থাৎ আরওই রিটার্ন অন ইকুইটি খুবই ভালো বলা যেতে পারে। এখনো পর্যন্ত কোম্পানিটা ডিভিডেন্ড অর্থাৎ কত পার্সেন্ট ডিভিডেন্ড দেয়নি, কারণ নতুন একটা কোম্পানি, গ্রোথ করতে সময় লাগবে, সেই জন্য তার যে লাভের লভ্যাংশটা অর্থাৎ প্রফিটটা সে তার অন্যান্য ক্ষেত্রে কাজে লাগাচ্ছে, সেই জন্য একটা ডিভিডেন্ড দিতে পারেনি। এখন যদি ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে দেখবো ডেট টু ইকুইটি রেশিও প্রায় নেই, 0.00। পেগ রেশিও যদি দেখি কত, 1.59, যেখানে 1 এর নিচে থাকলে খুব ভালো হয়, সেখানে এর পেগ রেশিও 1.59, অর্থাৎ ইকুয়াল বলা যেতেই পারে। ওকে, এবং ক্যাশ মার্কেট অর্থাৎ ক্যাশ ফ্লো কত, এখন ক্যাশ ফ্লো আছে 153 করোড়, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা যদি বলি ওকে ওকে বলা যেতেই পারে। সো বন্ধুরা, ম্যানকাইন্ড ফার্মা এটা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এরাও এদের বিজনেস প্রায় মেডিকেল লাইনে, মেডিকেলের যত যন্ত্রপাতি বা মেডিকেলের যত প্রোডাক্ট সম্বন্ধিত বিষয় এদের হচ্ছে মেন বিজনেসের পারপাস। ঠিক আছে, এখন যদি আমরা এর ইয়ারলি বেসিকে প্রফিট এবং লস পার্সেন্ট দেখি তাহলে কি দেখবো, যে আমরা যদি 5টা বছর লাস্ট 5টা বছরের যদি লস আর প্রফিট পার্সেন্টেজ দেখি তাহলে কি দেখবো, সেলস কত পার্সেন্ট সেলস। 2021 সালে যেখানে 5,523 করোড় টাকা ছিল সেলস, সেখানে 2022-এ বৃদ্ধি পায় 7,486 করোড়। 2023-এ সেটা হয় 8,187 করোড়, এবং 2024-এ বৃদ্ধি পায় 9,265 করোড়। অর্থাৎ গ্র্যাজুয়ালি তাদের যে সেলস সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং টিটিএম অর্থাৎ 12 মাস, লাস্ট ট্রেলিং 12 মাস, লাস্ট 12 মাসের যদি আমরা তাদের সেলস দেখি সেটা কত, 9,212 করোড়, অর্থাৎ একটা অ্যাভারেজ কত, 9,212। এবং এক্সপেন্স যদি দেখি, তার খরচ দেখি যদি কত, এক্সপেন্স খরচ কত করেছে 2021 সালে, যেখানে খরচ ছিল 4,151 করোড়, সেখান থেকে 2022-এ বৃদ্ধিতে হয় 5,646 করোড়, 44 করোড়। 2023-এ 6,429 করোড়, এবং 2024-এ 6,939 করোড়। অর্থাৎ একটা কোম্পানির যদি প্রোডাক্ট বৃদ্ধি করতে হয় তাহলে কি করতে হবে, তার এক্সপেন্স বৃদ্ধি হতে পারে। ঠিক আছে, এবারে আমরা যদি এখন দেখে নিই যে কোন কোন ক্ষেত্রে তার এক্সপেন্স বৃদ্ধি পেয়েছিল, তাহলে দেখতে হবে কি, মেটেরিয়াল কস্ট অর্থাৎ জিনিসপত্র কেনার জন্য মেটেরিয়াল কস্ট সেটা বৃদ্ধি পেয়েছিল। ম্যানুফ্যাকচারিং তৈরি করার জন্য কস্ট সেইটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে এমপ্লয়ি কস্ট এবং আদার টুকটাক কস্ট সেটা বৃদ্ধি পেয়েছে, দেখলাম। ওকে, এখন যদি আমরা অপারেটিং প্রফিটটা দেখি তাহলে এই কোম্পানির অপারেটিং প্রফিট যদি আমরা লাস্ট 4টে বছর দেখে নিই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, 2021 সালে যেখানে অপারেটিং প্রফিট ছিল 1,372 করোড়, 2022-এ সেটা বের হয় 1,842 করোড়, 2023-এ কিছুটা কমে যায়, অর্থাৎ নেগেটিভ আসে আগের বছরের তুলনায়, যেখানে 1,842 ছিল সেখান থেকে কমে হয় 1,698। কিন্তু ঠিক নেক্সট বছর 2024 সালে সেখান থেকে রিকভার করে আবার সেটা জাম্প করে চলে যায় কত, 2,326 করোড়। এবং লাস্ট 12 মাসে যদি দেখি, অর্থাৎ লাস্ট 12 মাসে যদি আমি এর অপারেটিং প্রফিট দেখি সেটা কত, 2,326 করোড়, অর্থাৎ একটা ভালো ধরনের প্রফিট জেনারেট করেছে। এখন যদি এর অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজটা দেখি তাহলে যে জায়গায় 2021-এ 25% ছিল, 2022-এও সেই একই গ্রোথ ধরে রেখেছিল 25%, কিন্তু 2023-এ কোম্পানির ভিতরে কোনো কারণ হোক, যে কোনো কারণে হোক কমে গেছিল, কিন্তু সেখান থেকে আবার বৃদ্ধি পেয়ে 25%, এবং সেটাকেও বর্তমানে ধরে রেখেছে 25%। এখন আমি যদি প্রফিট বিফোর ট্যাক্স দেখি সেটা কত, 2021 সালে যেখানে 1,440 টাকা, 2021 সালে যেখানে 1,440 করেছিল সেখান থেকে 2022 হয় 1,871, 2023-এ সেটা কমে হয় 1,563, কারণ 2023 সালে টোটালটাই কি করেছে, সেলস এক্সপেন্স প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেলস বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এক্সপেন্স খরচটা বেড়েছিল, সেই তুলনায় প্রফিট হয়নি, তাই জন্য প্রফিটের বিফোর ট্যাক্স এর আগে প্রফিটটাও কম হয়েছে। কিন্তু 2024 সালে সেটা রিকভার করে আবার কত হয়, 2,260। কেমন, এখন নেট প্রফিট যদি দেখি, নেট প্রফিটও কিন্তু গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেয়েছে। অতএব এই কোম্পানিটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে কি রাখতে পারেন। ওকে।
সো বন্ধুরা, এখনো পর্যন্ত আমি যে দুটো হেলথ কেয়ার সেক্টর অর্থাৎ ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে স্টক দুটো নিয়ে কথা বললাম, অর্থাৎ লুপিন আর ম্যানকাইন্ড ফার্মা, এই দুটো স্টককে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, স্টাডি করতে পারেন, চার্ট প্যাটার্ন দেখতে পারেন, ফান্ডামেন্টাল দেখতে পারেন, তারপরে আপনারা এন্ট্রি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। কারণ বর্তমান বাজারে এখন যেভাবে মার্কেট পড়ছে, সেই জায়গায় হেলথ কেয়ার সেক্টর কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং এই স্টক দুটো তার অল টাইম হাই থেকে প্রায় এখনো অনেকটা নিচে পড়ে আছে, অর্থাৎ এটা উপরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সো এই দুটো স্টককে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন। যদি কোনো ভুল থেকে থাকে বা কোনো ধরনের যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিও ভালো থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবে, ধন্যবাদ।